কোপাই নদীকে দেখেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। হ্যালো ফ্রেন্ডস, রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি তোমাদের হোস্ট রিয়াঙ্কা, ফিরে এসেছি আরও একটা নতুন বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 20 মার্চ 2026। আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোরেশনের জন্যে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আজকে এসে গেছি অলরেডি শান্তিনিকেতনে। তো এক ঝলকে দেখে নাও কলকাতা থেকে কিভাবে আমরা শান্তিনিকেতনে পৌঁছলাম। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে সকাল 6:45, মানে 6:45। আমরা এখন এসে গেছি শিয়ালদা স্টেশনে। আমরা এখন রওনা দিয়েছি শিয়ালদা স্টেশনের 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন এখানেই আসার কথা। আমরা এখন এসে গেছি শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন এখানেই দেওয়ার কথা। আমাদের ট্রেন হচ্ছে মা তারা এক্সপ্রেস, যেটা সকাল 7:20 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাবে বোলপুরের উদ্দেশ্যে। মোটামুটিভাবে এখন বাজছে 7টা, আর আমাদের ট্রেন অর্থাৎ মা তারা এক্সপ্রেস অলরেডি 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমরা এখন চলেছি আমাদের কম্পার্টমেন্টের উদ্দেশ্যে। আমাদের টিকিট আগে থেকেই আমরা বুক করে নিয়েছিলাম। ঘড়ির কাঁটার এক্স্যাক্ট 7:20 আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস রওনা দেয় শিয়ালদা স্টেশন থেকে বোলপুরের উদ্দেশ্যে। এইবার একটা জিনিস দেখলেন চলন্ত ট্রেনে ভদ্রলোক কেমন উঠে পড়লেন। একটু আগে প্ল্যাটফর্মে এসে ট্রেনে উঠতে কি দোষ হয় আমি বুঝি না, কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এনারা চলন্ত ট্রেনে ওঠেন তাও আমি বুঝতে পারি না। আখেরে দোষ কিন্তু হয় ইন্ডিয়ান রেলওয়েজের, কিন্তু দেখুন এখানে কিন্তু দোষ ইন্ডিয়ান রেলওয়ের নয়। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন নির্দিষ্ট সময়েই রওনা দিয়েছে। ফাঁকা প্ল্যাটফর্ম, মাঠ ঘাট, নদী পেরিয়ে সে এখন রওনা দিয়েছে বোলপুরের উদ্দেশ্যে। একে তো উইকেন্ড, তার ওপরে ঈদের ছুটি, সব মিলিয়ে ট্রেন কিন্তু পুরো প্যাকড আপ। একটা সিটও এক্সট্রা নেই বসার জন্যে। এই স্টেশনটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, কিন্তু আমাদের যিনি টোটো দাদা ছিলেন তিনি জানান প্রান্তিকে নামলে আমাদের সুবিধে হবে। আমরা এখন নেমে পড়েছি প্রান্তিক স্টেশনে, আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে মাত্র মিনিট 10-15 লেটে আমাদের প্রান্তিক স্টেশনে নামিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেন প্রান্তিক ছেড়ে বেরিয়ে যাচ্ছে। একটু আগেই বলছিলাম, এক তো ঈদের ছুটি আর 2 উইকেন্ড, তার ফলে কিন্তু বোলপুর এবং প্রান্তিক মিলিয়ে প্রচুর লোকজন এই প্রান্তিক বা বোলপুর স্টেশনে ভিড় জমিয়েছে। আমরা এখন বেরোচ্ছি প্রান্তিক স্টেশন থেকে। প্রান্তিক স্টেশনটাও ছোট্ট স্টেশন, কিন্তু খুব সুন্দর। প্রান্তিক স্টেশনে নেমেই আমাদের টোটো দাদার সঙ্গে কথা হয়। টোটো দাদা জানায় যে সে অলরেডি প্রান্তিকে পৌঁছে গেছে এবং স্টেশন থেকে বেরোলেই আমরা তাকে দেখতে পেয়ে যাব। দাদা দাঁড়িয়েছিল একদম প্রান্তিক স্টেশনের সামনে, যার ফলে চিনে নিতে কোনো অসুবিধে হয়নি। দাদার টোটোতে আমাদের মালপত্র তুলে দিয়ে আমরা রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে। এইবারের শান্তিনিকেতন ট্রিপে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম, যেটা সাধারণত আমি কোথাও করি না। এইবারে আমাদের 2-3 দিনের শান্তিনিকেতন ট্রিপে হোটেল আমরা আগে থেকে বুক করিনি। আপনারা দেখেছেন এর আগে যখন আমি পাহাড়ে বেড়াতে গেছি বা অন্য যে কোনো জায়গায় বেড়াতে গেছি, আমরা কিন্তু কলকাতা থেকেই আমাদের হোটেল হোক, হোমস্টে হোক, আমরা বুকিং করে যাই। কিন্তু এবারে শান্তিনিকেতন ট্রিপে এই একটা ভুল আমরা করে ফেলেছি। আমাদের হোটেল কোনো কিছু বুক করা ছিল না, যার ফলে ট্রেন থেকে নেমে আমাদের প্রথম কাজ ছিল 2 দিন থাকার মতো একটা মোটামুটি মাঝারি মানের একটা হোটেল আমাদের বুক করতে হবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, হোটেল বুক করতে আমাদের মারাত্মক ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। 8 থেকে 10টা হোটেল আমরা শুধু ঘুরে বেরিয়েছি, কোথাও একটা রুম পাওয়া যায়নি। তারপরে অনেক কষ্টে বিভিন্ন সোর্স ধরে আমরা সোনাঝুরি থেকে আরও 3 কিলোমিটার দূরে একটা হোটেলের সন্ধান পাই এবং ফাইনালি
সেখানেই আমরা আগামী 2 দিনের জন্য হোটেল বুক করি। তো মোটামুটি হোটেল খুঁজতে আমাদের 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়। তো ফাইনালি 2 ঘন্টা পর আমরা একটা হোটেল পাই, যেটা সোনাঝুরি থেকে 3 কিলোমিটার দূরে ছিল। মোটামুটি বেডটা স্ট্যান্ডার্ড বেড, এখানে আমরা 3 জন ছিলাম। রুমটাও যথেষ্ট স্পেসিয়াস, একটা ওয়ার্ড্রোব ছিল, ওয়ার্ড্রোব বলবো না, দেওয়ালে মিরর সেটিং ছিল, 2টো চেয়ার ছিল, একটা ব্যালকনিও ছিল। এই দরজার ওপারে হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটাও যথেষ্ট স্পেসিয়াস। ব্যালকনি থেকে সামনের বেশ কিছুটা একটা ফাঁকা অংশ আছে, সেটাও দেখা যায়। এখানে একটা বেসিন ছিল, একটা মিরর ছিল। ওয়াশরুমটাও খুব ভালো ছিল, গিজার ছিল, বেসিন ছিল, ওয়েস্টার্ন সিস্টেম ছিল, মিররও ছিল। মোটামুটি এই যে রুমটা দেখাচ্ছি, এই রুমটা আমাদের ভাড়া নিয়েছিল পার ডে 1400 টাকা করে। রুমে ফ্রেশ হয়ে স্নান সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি সবার প্রথম লাঞ্চ করতে, কারণ ট্রেনে ঝালমুড়ি টুকটাক কিছু খাওয়া ছাড়া আর বেশি কিছু খাওয়া হয়নি। তাই এখন আমরা সবার প্রথম যাব লাঞ্চ করতে। তো আমরা ডিসাইড করি যে 2-3টে দিন আমরা এখানে থাকবো, লাঞ্চটা আমরা খুব ভালো জায়গা থেকে করব। তো আজকে তাই ডিসাইড করা হয়েছিল যে আমরা লাঞ্চ করব 2 কন্যার হেঁসেল ঘর থেকে। 2 কন্যার হেঁসেল ঘরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। রেস্টুরেন্টটা কিন্তু বাইরে থেকে দেখতে দারুণ লাগলো। চলুন এবার ভেতরে ঢুকে আপনাদেরকে অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। এরকম কাঠের চেয়ার টেবিল করা, আর ভেতরটাও ভীষণ সুন্দর। তো কিছুটা আমি দূর থেকেই আপনাদের খাবার দাবারের প্রাইস কিছু দেখিয়ে দিলাম, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। রেস্টুরেন্টের দেওয়ালের চারিদিকে বিভিন্ন জিনিস আঁকা, চারিদিকে আলোর ডেকোরেশন, অ্যাম্বিয়েন্সটা এক কথায় দারুণ সুন্দর। আর এই প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু খাবার সার্ভ করা হয় কাঁসার থালাবাটি গ্লাসে। তো আজকে আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম, আমরা 3 বন্ধু 3টে ভেজ থালি নিয়েছিলাম এবং 2 প্লেট হাঁসের ডিম নিয়েছিলাম, হাঁসের ডিমের কারি। তো যা বিল হয়েছিল, বিলটাও আমি এখানে অ্যাটাচ করে দিলাম। 2 কন্যার হেঁসেল ঘরে জমিয়ে লাঞ্চ কমপ্লিট করে এরপর আমরা রওনা দিই আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমার কুটির। ফ্রেন্ডস, আমরা একটু আগে লাঞ্চ করেছি 2 কন্যার হেঁসেল ঘরে, দিয়ে এখন আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমার কুটিরে। দেখুন পেছনে হচ্ছে আমার কুটির, এবার আমরা ঢুকবো আমার কুটিরে। এই প্রসঙ্গে বলে রাখি, আমার কুটিরে ঢুকতে গেলে কোনো রকম এন্ট্রি ফিজ লাগে না। এটা একটা বিপণনী কেন্দ্র, এখানে তাঁতের শাড়ি থেকে শুরু করে অনেক রকম জিনিস এখানে বিক্রি হয়। এখানে বিভিন্ন রকম শোপিস বিক্রি হচ্ছিল। প্রধানত এর 2টো ফ্লোর, আমি এই মুহূর্তে আছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন রকম শোপিস পাওয়া যায়, তামার শোপিস থেকে শুরু করে কানের দুল, হার, বিভিন্ন রকম বেতের আসবাবপত্র, এগুলোও পাওয়া যায়। গ্রাউন্ড ফ্লোরের একটা সেকশন আছে যেখানে জামা কাপড়ও পাওয়া যায়, বিভিন্ন রকম শাড়ি, কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, ব্যাগ, সব কিছু বিক্রি হয়। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমার কুটিরের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। তো যেহেতু আমি জানতাম না, তো আমি নর্মাল ভিডিওই করছিলাম। তো যে তারপর আমাকে বারণ করা হয় এবং আমি ভিডিও সেখানে স্টপ করে দিই। আমার কুটিরের সামনে একটা সাংস্কৃতিক মঞ্চ আছে, যেখানে সেই মুহূর্তে বাউল গান হচ্ছিল। তো আমরাও দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাউল গান এনজয় করি। তো আপনারা দেখলেন আমরা এখন ঘুরছিলাম আমার কুটিরে। এখান থেকে বেশ কিছু জিনিস শপিং করলাম, করে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আপনারাও চলুন আমাদের সাথে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমার কুটির ঘুরে আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল 34 ফুটের বুদ্ধ স্ট্যাচু। আমরা এখন চলেছি সেই বুদ্ধ স্ট্যাচু দেখতে। আমরা এখন এসে গেছি 34 ফুটের বুদ্ধ মূর্তির কাছে, কিন্তু এখানে ভেতরে ঢোকা যাবে না, ভেতরে গেট বন্ধ। এই যে গেট বন্ধ, তাই এখান থেকেই ভিডিও করছি।
টোটোদাদার কাছে যতটুকু জানতে পারলাম, এই বুদ্ধ মূর্তিটা সদ্য নির্মিত বললেও প্রায় বছর 3-4 হয়েই গেল। বুদ্ধ মূর্তির গ্রাউন্ডের গেট যেহেতু ক্লোজ ছিল, আমরা ভেতরে ঢুকিনি। বাইরে থেকেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বুদ্ধ মূর্তি দেখে ছবি তুলে আমরা রওনা দিই আমাদের এর পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। 34 ফিটের বুদ্ধ স্ট্যাচু দেখে আমরা এখন রওনা দিয়েছি প্রকৃতি ভবন দেখব বলে। আমরা এখন এসে গেছি প্রকৃতি ভবনে। এখন আমরা ঢুকবো প্রকৃতি ভবনে। এখানে ঢুকতে গেলে টিকিট আছে, টিকিট কাটতে হবে, দেন ঢুকতে হবে প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবনের ভেতরটা বেশ শান্ত, নিরিবিলি, কোলাহলমুক্ত। চারিদিকে গাছপালা। আপনার এখানে ঘুরতে বেশ ভালো লাগবে। এবং প্রকৃতি ভবন যেহেতু একটা আর্ট মিউজিয়াম, আপনার এই আর্ট মিউজিয়াম ঘুরতেও ঘন্টা দেড়েক তো সময় লেগেই যাবে, কারণ প্রত্যেকটা আর্ট দেখে বুঝতে বুঝতে বেশ খানিকটা সময় লেগে যাবে। আমরা এখন আছি প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবনে টোটাল 4টে গ্যালারি আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গ্যালারি নাম্বার 1 আর 2 এর সামনে। অ্যাকচুয়ালি প্রকৃতি ভবন হচ্ছে একটা আর্ট গ্যালারি। এখানে যত স্টোন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্টোনের নিচে যে বানিয়েছে তার নাম এবং যেটা ভেবে বানিয়েছে সেই চিন্তাটা লেখা আছে। একটু পরে আমরা এদিকটায় যাব, তখন স্টোনগুলোকে দেখাবো, কিন্তু তার আগে আমরা এখন ঢুকবো গ্যালারি নাম্বার 1-2-তে। শান্তিনিকেতনের শান্ত পরিবেশের মধ্যেই এই প্রকৃতি ভবন আর্ট মিউজিয়ামটি গড়ে উঠেছে। একটু আগেই আপনাদের বলেছি এখানে 4টে গ্যালারি আছে। এই মুহূর্তে আমরা আছি 1 আর 2 নম্বর গ্যালারিতে। এই 1 আর 2 নম্বর গ্যালারির গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, দুটো ফ্লোর আছে। প্রকৃতির কোলে এই মিউজিয়ামটা যেন একদম আলাদা একটা দুনিয়া। চারিদিকে সবুজ গাছপালা, তার মাঝেই ছড়িয়ে আছে অসাধারণ শিল্পকর্ম। ভেতরে ঢুকলে মনে হবে শুধু দেখছিই না, যেন শিল্পকে অনুভব করছি, এবং তা অনেক কাছ থেকে। প্রতিটা ছবি, প্রতিটা ভাস্কর্য যেন একটা গল্প বলে দেয়, সৃষ্টি এবং স্রষ্টার কাহিনী, শান্তিনিকেতনের সংস্কৃতি এবং ইতিহাসের গল্প, যেখানে শিল্পী এবং শিল্প দুটোই জীবন্ত হয়ে ওঠে। ক্লান্ত ঘোড়া, টায়ার্ড হর্স। আমরা এখন আছি প্রকৃতি ভবনের দোতলায়। এখানেও বিভিন্ন রকম স্ট্রাকচার আছে। অ্যাকচুয়ালি এটা তো পুরো আর্ট গ্যালারি, বিভিন্ন রকম আর্ট এখানে হওয়া আছে। 1 নম্বর এবং 2 নম্বর গ্যালারির গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ঘুরে এরপর আমরা বেরিয়ে আসি গ্যালারি থেকে। তারপরে আমরা রওনা দিই 3 এবং 4 নম্বর গ্যালারি দেখার উদ্দেশ্যে। এতক্ষণ আমরা ছিলাম গ্যালারি 1-2-তে, এবার আমরা যাচ্ছি গ্যালারি 3-4-এ। এই যে এখানে হচ্ছে গ্যালারি 3-4। এখানেও একটা ফার্স্ট ফ্লোর আছে, যাব এদিকে। কিন্তু তার আগে এখানে কালপুরুষের একটা বিশাল বড় স্ট্রাকচার আছে, এই দেখুন। এবং এটা সম্পর্কে এইখানে লেখা আছে, কালপুরুষ এক বিশাল ব্যক্তিত্ব। এই হচ্ছে সেই লেখা, আর এই হচ্ছে কালপুরুষের স্ট্রাকচার। আর এই দিকে আছে গ্যালারি 3 আর 4। গ্যালারি 3 এবং 4 আমরা ঘুরে দেখি এবং বেশ খানিকটা সময় আমরা এই আর্ট মিউজিয়ামে কাটিয়েছিলাম। আমরা এতক্ষণ ছিলাম প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবনটা হচ্ছে একটা আর্ট গ্যালারি, আর্ট মিউজিয়াম। তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরি। আজকের ইউএসপি হচ্ছে সোনাঝুরি। সেখানেই আমাদের বাকি যে শপিং আছে সেটা আমরা কমপ্লিট করব, প্লাস ঘুরে দেখব সোনাঝুরির হাট। তো আমরা তো যাচ্ছি, আপনারাও চলুন আমাদের সাথে সোনাঝুরির হাট। এই রাস্তাটাকে বলে খোবাই। এই রাস্তাটার পাশে দেখুন একটা খাল দেখা যাচ্ছে। এই খালটায় বেশিরভাগ সময় জল থাকে না, একমাত্র বর্ষাকালেই জল থাকে। আমরা এখন এসে গেছি সোনাঝুরির হাটে। এইদিকে টোটোগুলো স্ট্যান্ড হয়, আর এই হচ্ছে সোনাঝুরির হাট। তো আমরা এখন ঢুকে পড়েছি সোনাঝুরির হাটে। তো এই প্রসঙ্গে বলে রাখি, শুক্রবার দিন আমরা যখন প্রথমবার সোনাঝুরির হাটে ঢুকেছি, তখন কিন্তু সোনাঝুরির হাট যথেষ্ট ফাঁকা ছিল।
মানে আমরা খুব সহজে বার্গেন করতে পারছিলাম, জিনিসপত্র ঘাঁটছিলাম, জিনিসপত্র দেখছিলাম। আপনারা দেখুন খুব ফাঁকাই কিন্তু শুক্রবারের হাটটা ছিল। আর এই প্রসঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি, এখন কিন্তু সোনাঝুরির হাট সপ্তাহে 7 দিনই বসে, এমন নয় যে শুক্রবার বা শনিবার বা রবিবার বসে। আপনারা এখন যেদিনই আপনি যাবেন না কেন সোনাঝুরির হাটকে কিন্তু এভরিডেই দেখতে পাবেন। সোনাঝুরির হাটে কি পাওয়া যায় না, বিছানার চাদর থেকে শুরু করে শাড়ি সব কিছু পাওয়া যায়। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা কিন্তু বার্গেন করবেন। আমরা বন্ধুরা নিজেরাও শপিং করেছি, তো শপিং করতে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করেছি, দাম কিন্তু যথেষ্ট বেশি থাকে। বার্গেন না করলে কিন্তু অবশ্যই ঠকবেন। আমরা কিন্তু কানের দুল থেকে শুরু করে হার সব কিছুতেই বার্গেন করেছি। ইভেন আমার বন্ধুরা শাড়িও কিনেছিল, আমরা সেখানেও বার্গেন করেছি। আমরা মোটামুটি সোনাঝুরির হাটে ছিলাম 2 ঘন্টার একটু বেশি, হয়তো 2-2.5 ঘন্টা। জিনিসপত্র ছাড়াও সোনাঝুরির হাটের কিন্তু আরও একটা অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে ক্রমাগত বাউল গান আর বাউল নাচ। এবার সেইটা আপনাদের দেখাই। সোনাঝুরির হাটে দই রাবড়ি বিক্রি হয়, আপনারা দইটা খেয়ে দেখবেন, অসাধারণ খেতে। আমরা অ্যাকচুয়ালি দইটা ট্রাই করেছিলাম। একটু আগে আমি আপনাদের তো দেখালামই সোনাঝুরির হাটে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, তার সঙ্গে একতারা দোতারাও বিক্রি হচ্ছে। একটু আগে আপনাদেরকে বাউল গানের সাথে নাচ দেখিয়েছি, এইবারে শুধুমাত্র বাউল গানটা দেখাই আপনাদেরকে। এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, সোনাঝুরির হাটে আপনারা যাই শপিং করবেন না কেন ক্যাশের সাথে সাথে অনলাইন পেমেন্টের সুবিধে আছে, কিন্তু সোনাঝুরির হাটের মধ্যে আপনারা যদি ফোন করতে যান কাউকে, সেই ফোন কিন্তু করতে পারবেন না। কোনো রিজনে জ্যামার লাগানো আছে, আমরা এই প্রবলেমটা ফেস করেছিলাম, আমরা কিন্তু আমাদের বন্ধুদেরকে ফোন করতে পারিনি। তো আপনারাও পেমেন্ট তো করতে পারবেন, কিন্তু কাউকে কল করতে পারবেন না। সোনাঝুরি ঘুরে আমরা ক্লান্ত, প্রায় 2-3 ঘন্টা ঘুরে ফেলেছি সোনাঝুরিতে। এবার আমরা খুঁজছি আমাদের টোটো দাদাকে, খুঁজে পাচ্ছি না। বলেছিল একটা ল্যান্ডমার্ক, কিন্তু সে ল্যান্ডমার্কও খুঁজে পাচ্ছি না। তাই আমরা সোনাঝুরি থেকে বেরিয়ে খুঁজছি, ওকে ফোন করছি। ওকে পেলে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর আজকে শেষ ডেস্টিনেশন কোপাই নদীর ধারে। তো প্রথম কাজ হচ্ছে টোটো দাদাকে খুঁজে বের করা, তারপর যাব কোপাই নদীর ধারে। এটা হচ্ছে খোয়াইয়ের খাল, খালটা পুরো মজে গেছে। বর্ষার সময় জল হয়, বাকি সময় জল থাকে না। আমরা এখন এসে গেছি কোপাই নদীর ব্রিজের ওপর। এই অপোজিটেই আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে কোপাই নদী। ব্রিজ থেকে কোপাই নদী দেখে এরপর আমরা সাইড দিয়ে নেমে যাব কোপাই নদীর একদম জলের কাছে। আমরা এখন যাচ্ছি কোপাই নদীর কাছে, এই যে নামছি কোপাই নদীর একদম জলের সামনে যাব। এই ব্রিজের ওপরে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা এই সাইডের রাস্তা দিয়ে ঘুরে এসছি, গিয়ে যাচ্ছি কোপাই নদীর একদম সামনে। এখন দেখুন কোপাই নদীতে কিন্তু খুব বেশি জল নেই, বর্ষাকালে প্রচুর জল হয়। দেখুন কাদা জল ঘাঁটছে বাচ্চা দুটো। এই কোপাই নদীকে দেখেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,
আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সত্যি কথাই, এখন তো দেখলাম কোপাই নদী হেঁটে হেঁটে পেরোচ্ছে লোকজন। এই হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকাবাঁকে কোপাই নদী। কোপাই নদী দেখলাম বটে, কিন্তু মন ভরল না, জানেন তো। নদীটা শুকিয়ে গেছে, নোংরা ফেলেছে, নদীটা অলমোস্ট বুঝে গেছে, মজে গেছে, ভালো লাগলো না, মানে মন ভরল না। যাই হোক, হয়তো বর্ষাকালে এই নদীতে যখন আরও জল আসবে তখন হয়তো দেখতে অন্যরকম লাগবে, বাট ঠিক আছে, এখন তো গ্রীষ্মকাল মানে পড়বে। আমরা দাঁড়িয়ে আছি আজকে 20 মার্চ, এরপরে আরও হয়তো জল কম হবে। যাই হোক, এক্সপেকটেশন থাকলো বর্ষাকালে হয়তো নদীটাকে ভালোভাবে দেখতে পাবো। কোপাই নদীর কাছে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এখন চলেছি কুসুম বীজের আলুর চপ কোথায় পাওয়া যায় সেইটা খুঁজতে। তো ফাইনালি একটা দোকান পাওয়া যায় যেখানে কুসুম বীজের আলুর চপ পাওয়া যায়, তো সেখান থেকে আমরা কিনে এখন আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ঠিক সামনে, এই রাস্তাটা পেছনে, সেই রাস্তা ক্রস করে হোটেলে ঢুকবো। এখান থেকে সামনেই একটা দোকান আছে, দেখুন, এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি। আরও একটা জিনিস আমরা কিনেছি স্ন্যাক্স হিসেবে, কুসুম বীজের আলুর চপ আর বেগুনি। এইগুলো দিয়ে এখন আমরা স্ন্যাক্স সারবো, তারপর রাত্রে ডিনার করব। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হব, আড্ডা মারবো বন্ধুরা মিলে। আর পেছন দিকে আরও একটা রেস্টুরেন্ট আছে, রাত্রে খাবার আমরা এখানেই খাবো। তো আপাতত আজকের ভিডিও এখানেই স্টপ করছি। কালকে থাকবে বোলপুর শান্তিনিকেতন সাইটে ঘোরা। কালকের ভিডিও দেখতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলে। বাই বাই। আমাদের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।